শহরের হৃদয় থেকে গ্রামের গভীরে বিস্তৃত সেই নবনির্মিত পথটি যেন জীবনের এক অজানা যাত্রার প্রতীক। সকালের প্রথম আলোয় ধুলোর মেঘ উড়িয়ে জেসিবি মেশিনগুলো অবিরাম মাটি কেটে চলত। ট্রাকের গর্জন মিশে যেত পাথরের ঝনঝনানিতে। শ্রমিকদের ঘাম ভেজা শরীরে ক্লান্তি লেগে থাকলেও কাজের গতি থামত না। আর সেই ভিড়ের মধ্যে এক তরুণ নীরবে কুড়াল চালিয়ে যাচ্ছিল। তার নাম অর্জুন। জীর্ণ পোশাক, ধুলোয় ধূসর মুখমণ্ডল, হাতে ফোসকার দাগ, কিন্তু চোখে এক অনন্য নির্মলতা, যেন সে নিজের নিয়তির সাথে শান্তি স্থাপন করেছে। কেউ তিরস্কার করলে সে নীরব, কেউ অপমান করলে সে হাসি দিয়ে উড়িয়ে দিত। কারো সাথে ঝগড়ায় জড়াত না। কারো ধারণাই ছিল না যে এই যুবকটি এককালে শহরের স্বনামধন্য ব্যবসায়ী ছিল, যার হার্ডওয়্যারের দোকান গোটা জেলায় প্রসিদ্ধ ছিল, যেখানে লোহার রড, সিমেন্ট, পাথর, পাইপ সব কিছু মিলত, যেখানে ঠিকাদাররা সারি দিয়ে অপেক্ষা করত। কিন্তু আজ সেই যুবকটি শ্রমিক হয়ে কাজ করছিল। ঠিক তখনই সাইটে চারখানা চকচকে গাড়ি এসে দাঁড়াল। স্যুটবুট পরিহিত লোকজন নামল, হাতে ফাইল, এবং তাদের মধ্যে থেকে নামল একটি সুন্দরী ও আত্মপ্রত্যয়ী নারী। উঁচু হিল, বিলাসবহুল পোশাক, চোখে সানগ্লাস, চলায় রাজকীয় ভাব। সেই ছিল প্রিয়া। এই পথের টেন্ডার তার নামে ছিল। এখন সে শহরের প্রখ্যাত বিল্ডার হয়ে উঠেছে। যেইমাত্র তার দৃষ্টি শ্রমিকদের দিকে পড়ল, তার চোখ একটি মুখের উপর আটকে গেল। সেই মুখ, যাকে সে একদার হৃদয় থেকে কামনা করেছিল। অর্জুন। তার পা সেখানেই আটকে গেল। হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে শুরু করল। নিঃশ্বাস আটকে এলো। ওষ্ঠ কাঁপতে লাগল। তার মনে প্রশ্নের ঘূর্ণি ঘুরতে লাগল। সে এখানে কি করছে? সে তো অত্যন্ত ধনী ছিল, আজ শ্রমিক কেন? আর অন্যদিকে অর্জুনও তাকে দেখে নিল। সেই মেয়েটি যে একসময় ছিন্ন পোশাকে বাড়িতে আসত, যে নিজের ভাই বোনের পড়াশোনার জন্য কাঁদত, আজ সে কোটি টাকার মালকিন হয়ে দাঁড়িয়ে আছে। দুজনের চোখাচোখি হল, এবং এক মুহূর্তে সমস্ত জীবন সামনে ঘুরে গেল। বন্ধুরা, পুরো গল্পের সত্যতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি যে আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিন। বন্ধুরা, 7 বছর আগে শুরু হওয়া এই গল্প। শহরের ঠিক মধ্যভাগে একটা বড় দোকান ছিল, সিংহ হার্ডওয়্যার। মালিক অর্জুন সিংহ, বাবা রাজেশ সিংহ। কঠোর কিন্তু সত্যনিষ্ঠ। মা সরিতা দেবী, ধর্মকর্মী মানুষ। বড় বাড়ি, গাড়ি, সম্মান সব কিছু ছিল। অর্জুন শিক্ষিত, সরল, অর্থের কোনো অহমিকা ছিল না। সকলের সাথে সমানভাবে কথা বলত। এরই মধ্যে গ্রাম থেকে এসেছিল এক মেয়ে, প্রিয়া। দরিদ্র পরিবার, বাবা গোপাল শ্রমিক কাজ করতেন, মা লক্ষ্মী অন্যের বাড়িতে কাজ করতেন। কিন্তু প্রিয়া খুব সুন্দরী এবং সংস্কারবান ছিল। একদিন সে সিমেন্ট নিতে দোকানে এলো, মাথায় ওড়না, হাতে গুটি কয়েক টাকা। রাজেশ সিংহের দৃষ্টি তার ওপর পড়ল এবং তার একটু ভিন্ন অনুভূতি হল। বাড়ি গিয়ে বললেন, সরিতা, ছেলে এখন বিবাহের বয়সী হয়েছে। আজ একটা মেয়ে দেখলাম, খুব সরল। গ্রামে গিয়ে খোঁজ নিলাম, দরিদ্র ছিল কিন্তু সংস্কার ধনীদের চেয়েও বেশি। বিবাহ ঠিক হয়ে গেল। অর্জুন যখন প্রথমবার প্রিয়াকে দেখল, তার মনে হলো যেন তার জীবনে আলো এসেছে। বিবাহের দিন এলো, বরযাত্রী এলো, ঢোল বাজল, কিন্তু দেওর রোহিত আর ননদ প্রিয়াঙ্কা খোঁটা দিল। ঝগড়া হয়ে গেল, মেয়ে পক্ষকে নিচু দেখানো হলো, কিন্তু অর্জুন সব শান্ত করল, আর বিবাহ হয়ে গেল। প্রিয়া কন্যা সেজে ঘরে এলো। নতুন মানুষ, নতুন জীবন। অর্জুন তাকে খুব ভালোবাসত। সকালে চা নিজে তৈরি করত, রাতে ছাদে বসে গল্প করত। বলতো, তুমি আমার ভাগ্য। কিন্তু বাড়ির সবাই খুশি ছিল না। শাশুড়ি, ননদ, দেওর খোঁটা দিত। বলতো, তোমার বাবার বাড়ি থেকে কি এনেছ? আমাদের বাড়ির ঔজ্জ্বল্য শেষ করে দিয়েছ। প্রিয়া সব সহ্য করতে থাকত। মায়ের সাথে ফোনে কথা হতো। অর্জুনকে জানালে সে বলতো, একটু মানিয়ে নাও, ঘর সংসার সব ঠিক হয়ে যাবে। সময় কাটতে লাগল। একদিন দোকানে এলো রিয়া, চতুর, স্মার্ট, ধনী বাড়ির মেয়ে। সে অর্জুনের সাথে বন্ধুত্ব করল। প্রথমে কাজের কথা, তারপর হাসি ঠাট্টা, তারপর কল, তারপর চ্যাট। ধীরে ধীরে সে তার প্রেমের জালে ফাঁসাল। ওদিকে প্রিয়া পরিবর্তনটা বুঝতে পারল। ফোন লুকিয়ে কথা বলা, দেরি করে বাড়ি ফেরা, বাহানা দেওয়া। একদিন সে মেসেজ ধরে ফেলল। তার বুক কেঁপে উঠল। সে জিজ্ঞাসা করল, এসব কি? অর্জুন রেগে গেল, বলল, তুমি আমাকে সন্দেহ করো? কথা বাড়ল, ঝগড়া হলো। এক রাতে রাগের মাথায় গায়ে হাত তুলল। প্রিয়া ভেঙে পড়ল। বাড়ির লোকও সাথ দিল না, উল্টে তাকেই দোষ দিতে লাগল।
সে কাঁদতে কাঁদতে রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল, টাকা ছাড়া, সাহায্য ছাড়া। বাবাকে ফোন করল আর একা গ্রামে ফিরে এলো। ওদিকে অর্জুন তড়িঘড়ি করে রিয়াকে দ্বিতীয় বিবাহ করে নিল। কিন্তু আসল রূপ সামনে এলো। রিয়া লোভী ছিল, নেশার অভ্যাস ধরিয়ে দিল, সম্পত্তি বিক্রি করাতে লাগল, মিথ্যে মামলা করে দিল, সমস্ত দোকান, গুদাম, জমি বিক্রি হয়ে গেল। বৃদ্ধ মা বাবা, ভাই আলাদা, বোনের বিবাহ, অর্জুন রাস্তায় চলে এলো। বাধ্য হয়ে শ্রমিক কাজ করতে লাগল। ওদিকে প্রিয়া হার মানল না, সেও শ্রমিক কাজ করতে লাগল। এক কনস্ট্রাকশন সাইটের মালিক ছিলেন রাজেন্দ্র শর্মা। ৫০ বছরের মানুষ, কোনো সন্তান ছিল না। তিনি প্রিয়ার পরিশ্রম দেখলেন। সকালে সবার আগে আসত, সবার শেষে যেত। তিনি তাকে অ্যাকাউন্টস, ডিলিং, ম্যানেজমেন্ট শেখালেন। তারপর একদিন বললেন, আমি তোমাকে আমার উত্তরাধিকারী বানাতে চাই। প্রিয়া কেঁদে ফেলল, বলল, আমি দরিদ্র। রাজেন্দ্র বললেন, তুই মনের দিক থেকে ধনী। বছরের পর বছর পরিশ্রম করে সে বড় বিল্ডার হয়ে গেল। আর আজ সেই প্রিয়া দাঁড়িয়েছিল সাইটে, এবং সামনে শ্রমিক অর্জুন। সে এগিয়ে গেল এবং বলল, কেমন আছো? অর্জুনের চোখ জলে ভরে এলো। সে ডুকরে কেঁদে উঠল, বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্রিয়া দীর্ঘশ্বাস নিল এবং বলল, আমি ক্ষমা করতে পারি, কিন্তু আপন করে নিতে পারি না। তবে আমি তোমাকে আবার নিজের পায়ে দাঁড় করাতে পারি। আর এখান থেকেই দুজনের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হল। অর্জুন এখনও সেখানেই দাঁড়িয়েছিল, যেখান থেকে প্রিয়া তার সাথে কথা বলে এগিয়ে গিয়েছিল। তার হাত কাঁপছিল, চোখ থেকে জল থামার নাম নিচ্ছিল না। শ্রমিক সাথীরা তাকে অদ্ভুত নজরে দেখছিল, কিন্তু তার কারও পরোয়া ছিল না। তার মন যেন ৭ বছর পেছনে চলে গিয়েছিল। তার মনে পড়ছিল সেই সব মুহূর্ত, যখন সে প্রিয়াকে তড়পাতে দেখেছিল, যখন সে ঘরের কোণে বসে চুপচাপ কাঁদত, আর সে ফোনে অন্য কারো সাথে হাসতে থাকত। আজ প্রথমবার সে নিজের অপরাধের সঠিক অনুভূতি পেল। তার মনে হচ্ছিল যেন ঈশ্বর তাকে তার আসল জায়গা দেখানোর জন্যই এই দিনটি বেছে নিয়েছিলেন। যে নারীকে সে লাথি মেরে বের করে দিয়েছিল, সেই আজ রানী হয়ে দাঁড়িয়ে আছে, আর সে নিজে শ্রমিক হয়ে। তার ভেতরে লজ্জা, অনুশোচনা আর নিজের প্রতি ঘৃণার ঝড় বইছিল। অন্যদিকে প্রিয়া অফিসের দিকে যাওয়ার সময় বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। বাইরে থেকে তাকে শক্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতর থেকে তার আত্মা কাঁপছিল। তার আজও মনে ছিল সেই রাত যখন সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়েছিল, যখন শ্বশুরবাড়ির লোকেরা তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, যখন রাস্তায় তার তামাশা তৈরি হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অর্জুনকে শ্রমিক কাজ করতে দেখে তার মন গলে গেল। তার রাগ এলো না, প্রতিশোধের আগুন জ্বলল না, বরং তার মনে হল যেন নিজের কাছের কেউ খুব কষ্টে আছে। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল। সে আজও মন থেকে সেই প্রিয়াই ছিল যে কারো খারাপ চাইত না। অফিসে পৌঁছে সে নিজেকে কাজে ডুবিয়ে দিল, ফাইল দেখতে লাগল, মিটিং অ্যাটেন্ড করল, কিন্তু তার মনোযোগ কোথাও বসছিল না। প্রতিটি ফাইলের পেছনে সে অর্জুনের ঝুঁকে থাকা চেহারা দেখতে পাচ্ছিল। তার মাথায় প্রশ্ন উঠছিল যে শেষমেশ তার জীবন এতটা ধ্বংস কিভাবে হয়ে গেল। ওদিকে অর্জুন সারা দিন চুপচাপ কাজ করতে থাকল। কুড়াল তোলার সময়ও সে প্রিয়ার গলা শুনতে পাচ্ছিল, কেমন আছো, শুধু দুটো শব্দ ছিল, কিন্তু তার ভেতরে ভূমিকম্প এনে দিয়েছিল। সন্ধ্যায় কাজ শেষ হল, তো সে একপাশে বসে পড়ল। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ লাল হয়ে গিয়েছিল, আর তার চোখ দিয়ে জল বয়েই যাচ্ছিল। তার মনে পড়ছিল কিভাবে সে রিয়ার প্রেমে অন্ধ হয়ে নিজের পুরো দুনিয়া উজাড় করে দিয়েছিল, কিভাবে সে নিজের মা বাবার কথা শোনেনি, কিভাবে সে দোকান বন্ধক রেখে দিয়েছিল, কিভাবে সে নেশার ঘোরে কাগজপত্রে সই করে দিয়েছিল, কিভাবে রিয়া তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিভাবে পুলিশ স্টেশনের চক্কর কেটেছিল, কিভাবে কোর্টে তারিখের পর তারিখ পড়েছিল। আর শেষে যখন সব শেষ হয়ে গেল, তখন সে বুঝতে পারল যে আসল ভালোবাসা কী ছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাতে সে তার ছোট্ট ঘরে গেল, যেখানে তার বৃদ্ধ মা বাবা থাকতেন। মা সরিতা তাকে দেখেই কেঁদে ফেললেন। বললেন, ছেলে খুব ক্লান্ত হয়ে গেছে, তাই না? অর্জুন কিছুই বলল না, শুধু মায়ের পা জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাবা রাজেশ চুপচাপ বসে থাকলেন, কিন্তু তার চোখেও জল ছিল। সেই রাতে অর্জুনের ঘুম এলো না।
সে ছাদে বসে আকাশ দেখতে থাকল। তার মনে পড়ছিল প্রিয়া কিভাবে বলতো যে তার চাঁদ খুব পছন্দ। সে বলতো, চাঁদের মতো তুমিও সবসময় আমার সাথে থেকো। অর্জুনের ঠোঁটে তেতো হাসি এলো। সে নিজেকে বলল, তুই তাকে ছেড়েছিস, তুই তার কদর করিসনি, তুই অপরাধী। ওদিকে প্রিয়াও তার বিলাসবহুল বাড়িতে এপাশ ওপাশ করছিল। বড় ঘর, এসি, নরম বিছানা, কিন্তু সে শান্তি পাচ্ছিল না। তার চোখে ঘুম ছিল না। তার মনে পড়ছিল সেই ছোট্ট ঘর যেখানে সে অর্জুনের সাথে থাকত, যেখানে টাকা কম ছিল কিন্তু ভালোবাসা অনেক ছিল, যেখানে মাটিতে বসেও সে খুশি থাকত, যেখানে অর্জুন তার জন্য চা বানাত, তাকে নিজের হাতে খাওয়াত। তার মনে পড়ল কিভাবে সে তাকে বলেছিল, আমি তোমার সাথে কুঁড়ে ঘরেও থাকতে পারব, শুধু তুমি আমার হাত ছেড়ো না। আর অর্জুনই তার হাত ছেড়ে দিয়েছিল। প্রিয়ার চোখ দিয়েও জল বেরিয়ে এলো। সে নিজেকে বোঝাল যে এখন কাঁদার সময় নেই। এখন সে দুর্বল হবে না। সে অনেক পরিশ্রম করে এই জায়গা পেয়েছে। এখন তাকে তার ভাই বোনের দায়িত্ব পালন করতে হবে, তাকে এগিয়ে যেতে হবে। কিন্তু মন তো মনই হয়। তা আজও অর্জুনের জন্য ধড়ক ছিল। পরের দিন সকালে সে আবার সাইটে গেল। ইচ্ছে করেই সেই এলাকায় গেল যেখানে অর্জুন কাজ করত। সে দেখল অর্জুন মাথা নিচু করে কাজ করছে, তার জামা ছেঁড়া, হাতে ফোসকা পড়া। এসব দেখে তার মন ভরে এলো। সে তার কাছে গেল, সবার সামনে নয়, একটু দূরে নিয়ে গিয়ে বলল, অর্জুন, তুমি এভাবে কেন থাকছ? তুমি শিক্ষিত, তোমার শ্রমিক কাজ করার দরকার নেই। অর্জুন মাথা নিচু করে বলল, আমি এরই যোগ্য। আমি যা করেছি এটাই তার শাস্তি। প্রিয়া দীর্ঘশ্বাস নিল এবং বলল, জীবন শাস্তি দেওয়ার জন্য হয় না, এগিয়ে যাওয়ার জন্য হয়। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু নিজেকে ক্ষমা করো, নিজেকে শেষ করে দিও না। অর্জুনের চোখ ভরে এলো। বলল, সত্যিই কি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ? প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, হ্যাঁ, যদি ক্ষমা না করতাম তো আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না। আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধু মানবতা পালন করতে এসেছি। অর্জুনের কান্না ছুটে গেল। সে হাত জোড় করে নিল। বলল, তুমি আমার চেয়ে অনেক বড়, আমি তোমাকে কখনোই বুঝতে পারিনি। প্রিয়া তার হাত ধরে নিচে নামালো আর বলল, এখন আর হাত জোর করো না, শুধু নিজের পায়ে দাঁড়াও। আমি চাইলে তোমাকে চিরকাল শ্রমিক বানিয়ে রাখতে পারি, কিন্তু আমি এমনটা করব না। আমি চাই তুমি আবার কিছু হও, বড় কিছু করো। অর্জুন অবাক হয়ে তাকে দেখতে লাগল। বলল, তুমি আমার সাহায্য কেন করছো? আমি তো তোমার সব কিছু কেড়ে নিয়েছিলাম। প্রিয়ার চোখ ভিজে এলো। সে বলল, কারণ আমি আজও সেই মানুষটাই আছি যে তোমাকে পাগলের মতো ভালোবেসেছিল, কিন্তু এখন সেই ভালোবাসা আত্মসম্মানে বদলে গেছে। আমি তোমাকে আপন করতে পারবো না, কিন্তু তোমাকে ভেঙে পড়তেও দেখতে পারবো না। সেই মুহূর্তেই প্রিয়া সিদ্ধান্ত নিয়ে নিল যে সে অর্জুনকে তার কোম্পানিতে চাকরি দেবে, তাকে আবার দাঁড় করাবে, দুনিয়া যা খুশি বলুক। পরের দিন সকালে অর্জুন যখন সাইটে পৌঁছল, তখন তার বুক জোরে ভরভর করছিল। তার সারা রাত ঘুম আসেনি, মাথায় শুধু প্রিয়ার কথা ঘুরপাক খাচ্ছিল। সত্যিই কি সে তাকে চাকরি দেবে, নাকি এটা শুধু সহানুভূতির খাতিরে বলা কথা ছিল? সে নিজের পুরনো পোশাকে দাঁড়িয়েছিল, মাথা নিচু করে। তখনই সুপারভাইজার এলো আর বলল, অর্জুন, আজ থেকে তুই শ্রমিক কাজ করবি না, ম্যাডাম অফিসে ডেকেছেন, যা। এই কথা শুনতেই অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মনে হলো হয়তো তাকে বের করে দেওয়ার জন্য ডাকা হচ্ছে। মনে ভয় ঢুকে গেল। সে কাঁপতে কাঁপতে অফিসের দিকে এগোল। সেখানে চকচকে মেঝে, এসির ঠান্ডা হাওয়া, ল্যাপটপ নিয়ে ছুটতে থাকা মানুষ, সবকিছুই তার জন্য একদম নতুন দুনিয়া ছিল। রিসেপশনে পৌঁছল তো মেয়েটি তাকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখল আর জিজ্ঞেস করল, কার সাথে দেখা করতে হবে? অর্জুন নিচু গলায় বলল, প্রিয়া ম্যাডামের সাথে। মেয়েটি ফোন করল আর তারপর বলল, ভেতরে যান। অর্জুন ভেতরে গেল তো দেখল প্রিয়া চেয়ারে বসে ফাইল দেখছে, সাদা শার্ট, খোলা চুল, চেহারায় সেই আত্মবিশ্বাস। অর্জুনকে দেখে সে চোখ তুলল আর হালকা হাসি দিল, বলল, বসো। অর্জুন চেয়ারে বসল, কিন্তু চোখ নিচু করা ছিল। প্রিয়া কথা না ঘুরিয়ে সোজা কথা বলল, অর্জুন, আমি চাই তুমি আমার কোম্পানিতে কাজ করো, তুমি শিক্ষিত, শ্রমিক কাজ তোমার জায়গা নয়। অর্জুন চমকে গেল, তার চোখে জল ভরে এলো, বলল, কিন্তু আমি এর যোগ্য নই, আমি তোমার সাথে যা করেছি তারপর আমার ভালো কিছু পাওয়ার অধিকার নেই। প্রিয়া দীর্ঘশ্বাস নিল এবং বলল, জীবন অধিকার আর শাস্তির ঊর্ধ্বে থাকে। আমি তোমাকে তোমার অপরাধ দিয়ে নয়, তোমার যোগ্যতা দিয়ে বিচার করব। তুমি চাইলে এই সুযোগ প্রত্যাখ্যান করতে পারো, কিন্তু আমি তোমাকে নিচে পড়ে যেতে দেখতে পারব না।
অর্জুন কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, আমি চেষ্টা করব, নিজেকে প্রমাণ করব, কিন্তু তোমার কাছ থেকে কোনো আশা রাখব না। প্রিয়া হাসল আর বলল, এটাই তো চাই, আশা ছাড়া পরিশ্রম। তারপর সে ইন্টারকমে বলল, অজয়কে ডাকো। কিছুক্ষণ পর ম্যানেজার অজয় এলো। প্রিয়া বলল, আজ থেকে অর্জুন আমাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করবে। অজয়ের চেহারায় অবাক ভাব আর হিংসে পরিষ্কার দেখা যাচ্ছিল। সে অর্জুনকে ওপর থেকে নিচে দেখল আর বলল, ঠিক আছে ম্যাডাম। বাইরে যেতেই তার মুখে চালাক হাসি চলে এলো। তার মনে হল, এক শ্রমিক এখন আমার চেয়ার কাটতে এসেছে। বাইরে অফিসে খবর ছড়িয়ে পড়ল। লোকেরা ফিসফাস করতে লাগল। কেউ বলল, শ্রমিক হঠাৎ অফিসার কিভাবে হয়ে গেল? কেউ বলল, নিশ্চয়ই ম্যাডামের খাস লোক হবে। কেউ হাসতে হাসতে বলল, ড্রাইভার থেকে ম্যানেজার হয়ে গেল। অর্জুন সব শুনছিল, কিন্তু চুপ ছিল। তার প্রিয়ার কথা মনে পড়ছিল। মানুষের কাজ বলা, তোমার কাজ পরিশ্রম করা। অজয় ইচ্ছে করেই তাকে কঠিন কাজ দিতে লাগল। কখনো রাত 10টা পর্যন্ত আটকে রাখত, কখনো বিনা কারণে কাজ চাপিয়ে দিত। মিটিংয়ে সবার সামনে নিচু দেখানোর চেষ্টা করত, কিন্তু অর্জুন চুপচাপ সব সহ্য করতে থাকল। সে প্রতিদিন রাতে দেরি পর্যন্ত অফিসে থেকে কাজ শিখত। কম্পিউটার চালানো, এক্সেল শিট, অ্যাকাউন্ট ব্যালেন্স, সাপ্লায়ার লিস্ট, সব কিছু যেমন কোনো অভুক্ত মানুষ খাবার দেখে। তার মনে হচ্ছিল যেন তার জীবন আবার শুরু হচ্ছে। ওদিকে প্রিয়া নিজের কেবিন থেকে সব দেখছিল। সে জানত অজয় ইচ্ছে করে অর্জুনকে বিরক্ত করছে, কিন্তু সে চাইত যে অর্জুন নিজে মজবুত হোক। কিছুদিন পর কোম্পানি একটা খুব বড় প্রজেক্ট পেল। শহরের বাইরে শপিং মল বানাতে হবে, কোটি টাকার ডিল। সমস্ত দায়িত্ব অজয়কে দেওয়া হলো। কিন্তু অজয় ভেতর থেকে ঘাবড়ে গিয়েছিল, কারণ এত বড় প্রজেক্ট সামলানোর অভিজ্ঞতা তার ছিল না। তার ভয় ছিল যে যদি প্রজেক্ট ফেল হয় তো তার চাকরি চলে যাবে। সে চাল চালল। সে ইচ্ছে করে সাপ্লায়ারের ভুল নম্বর লিখে দিল, ভুল রেট বসিয়ে দিল এবং সব ভুলের দায় অর্জুনের ঘাড়ে চাপিয়ে দিল। যখন মিটিং হলো আর খরচের হিসেব গড়বড় হলো, তখন অজয় সবার সামনে অর্জুনের ওপর দোষ চাপিয়ে দিল। বলল, এ ভুল ডেটা দিয়েছে। সবাই অর্জুনকে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগল। কেউ বলল, শ্রমিকের কাছ থেকে কি আর আশা করা যায়? কেউ বলল, যোগ্যতাহীন প্রমোশন পেলে এমনই হবে। অর্জুনের মাথা নিচু হয়ে গেল, তার হৃদয় ভেঙে গেল। তার মনে হলো সব শেষ হয়ে গেল। তখনই তার বাবার কথা মনে পড়ল, সত্যের সাথ কখনো ছেড়ো না। অর্জুন সাহস জোগাল আর বলল, ম্যাডাম, আপনি যদি অনুমতি দেন তো আমি আমার রিপোর্ট দেখাতে পারি। প্রিয়া মাথা নাড়ল। অর্জুন তার ফাইল সামনে রাখল। তাতে সে সমস্ত কল রেকর্ড, রেট লিস্ট, মেলের প্রমাণ দেখিয়ে দিল, যা থেকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে ভুল নম্বরগুলো অজয়ই দিয়েছিল। মিটিং রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। অজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে লাগল। প্রিয়া কড়া গলায় জিজ্ঞেস করল, অজয়, কি বলতে চাও? অজয়ের কাছে কোনো জবাব ছিল না। প্রিয়া তক্ষণই তাকে সাসপেন্ড করে দিল। পুরো অফিসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অর্জুনের চোখে জল চলে এলো। প্রথমবার তার মনে হল যে সত্যের জয় হল। মিটিংয়ের পর সেই লোকেরাই যারা তাকে নিয়ে মজা ওড়াত এখন বাহাবা দিতে লাগল। কিন্তু অর্জুনের কারো প্রশংসায় কিচ্ছু এসে গেল না। তার শুধু এইটুকু শান্তি ছিল যে সে নিজেকে প্রমাণ করে দিয়েছে। সন্ধ্যায় প্রিয়া তাকে নিজের কেবিনে ডাকল। বলল, আজ তুমি নিজেকে প্রমাণ করে দিয়েছ, আমি তোমার জন্য গর্বিত। অর্জুনের চোখে চমক চলে এলো। বলল, এসব আপনার জন্যই। আপনি যদি সুযোগ না দিতেন তো আমি আজও রাস্তায় পাথর বইতাম। প্রিয়া হাসল আর বলল, সুযোগ আমি দিয়েছি, কিন্তু পরিশ্রম তুমি করেছ। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ থাকল। বাতাসে সেই পুরনো স্মৃতি ভেসে বেড়াতে লাগল। অর্জুন ধীরে ধীরে জিজ্ঞেস করল, আমরা কি কখনো আগের মতো হতে পারব? প্রিয়ার বুক কেঁপে উঠল। সে চোখ নিচু করে নিল আর বলল, না অর্জুন, সেই সময় চলে গেছে। আমরা এখন শুধুই দুজন মানুষ যারা একে অপরকে সম্মান করি, এর বেশি কিছু নয়। অর্জুন মাথা নাড়ল, কিন্তু তার বুকে ব্যথা মোচড় দিয়ে উঠল। সে জানত যে সে যা হারিয়েছে তার ফিরে পাওয়া সম্ভব নয়। সেই রাতে অর্জুন বাড়ি গেল তো মা জিজ্ঞেস করলেন, আজ খুশি মনে হচ্ছে? অর্জুন হাসল আর বলল, হ্যাঁ মা, আজ মনে হলো আমি আবার বাঁচতে শুরু করেছি। ওদিকে প্রিয়া নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। সে নিজেকে বলল, আমি শক্ত, আমি আর দুর্বল হব না। কিন্তু মনের কোনো এক কোণে সেই পুরনো ভালোবাসা ফুঁপিয়ে কাঁদছিল, যাকে সে প্রতিদিন দাবিয়ে রাখার চেষ্টা করছিল। অর্জুনের জীবন এবার ধীরে ধীরে ট্র্যাকে ফিরছিল। অফিসে তার সম্মান বাড়তে শুরু করেছিল। যে মানুষগুলো কাল পর্যন্ত তাকে নিয়ে মজা ওড়াত, আজ তারাই তার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু ভেতর থেকে সে এখনও ভাঙা ছিল। রোজ রাতে বাড়ি গিয়ে মায়ের পা টিপে দিত, বাবাকে ওষুধ দিত, আর তারপর ছাদে বসে আকাশ দেখতে থাকত। তার প্রতি মুহূর্তে প্রিয়ার কথা মনে পড়ত,
তার হাসি, তার চোখের মাসুমিয়াত। কিন্তু সে নিজেকে বোঝাত যে এখন সে তাকে আপন করতে পারবে না, কারণ সে তাকে অনেক কষ্ট দিয়েছে। ওদিকে প্রিয়াও এখন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে শুরু করেছিল। কোম্পানির নতুন প্রজেক্ট, মিটিং, ডিল, ইন্টারভিউ। কিন্তু তা সত্ত্বেও যখনই সে অর্জুনকে দেখত, তার বুক অদ্ভুতভাবে ধরভর করতে থাকত। সে নিজের সাথে লড়াই করত যে এগুলো শুধুই পুরনো স্মৃতি, এর চেয়ে বেশি কিছু নয়। এরই মাঝে একদিন কোম্পানি আরও একটা বড় প্রজেক্ট পেল। শহরের বাইরে একটা হাইওয়ে, কানেক্টিং রোডের টেন্ডার, কোটি টাকার ডিল। সরকারের নজর, মিডিয়ার নজর, সবাই দেখছিল। এই প্রজেক্ট প্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এটি সফল হলে তার কোম্পানি দেশের শীর্ষ বিল্ডারদের তালিকায় যুক্ত হয়ে যেত। প্রিয়া এই প্রজেক্টের দায়িত্ব সরাসরি অর্জুনকে দিয়ে দিল। পুরো অফিসে হইচই পড়ে গেল। লোকেরা ফিসফাস করতে লাগল, সত্যিই কি ম্যাডামের এই শ্রমিকের ওপর এত ভরসা আছে? কিন্তু প্রিয়া সবার সামনে বলল, আমার অর্জুনের ওপর ভরসা আছে, এই প্রজেক্ট ওই লিড করবে। অর্জুনের বুক জোরে ধরভর করতে লাগল। এটা তার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল। সে জানত যে এখানে কোনো ভুল হলে সব শেষ। সে দিন রাত এক করে দিল। নিজে সাইটে যেত, শ্রমিকদের সাথে কথা বলতো, কোয়ালিটি চেক করত, ইঞ্জিনিয়ারের সাথে মিটিং করত, প্রতিটি ছোট জিনিসের উপর নজর রাখত। সে নিজে পাথর তুলে দেখিয়ে দিত কিভাবে সঠিক কাজ করতে হয়। শ্রমিকরাও তার সাথে জুড়ে গেল, কারণ সে বস নয়, তাদের সাথী ছিল। ওদিকে অফিসে কিছু লোক তার বাড়তে থাকা পজিশন দেখে জ্বলতে শুরু করল। অজয় তো সাসপেন্ড হয়ে গিয়েছিল, কিন্তু তার কিছু বন্ধু এখনও ভেতরে ছিল। তারা চুপচাপ অর্জুনের বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে শুরু করল, ভুয়ো অভিযোগ, মিথ্যে গুজব। কিন্তু অর্জুন সেদিকে কান দিল না, তার ফোকাস শুধু কাজের ওপর ছিল। ওদিকে প্রিয়া প্রতিদিন সন্ধ্যায় সাইটে যেত, দূরে দাঁড়িয়ে তাকে কাজ করতে দেখত। তার ভালো লাগত যে ওই মানুষটি এখন বদলে গেছে। সে শুধু তার স্বামী নয়, একজন দায়িত্ববান মানুষ হয়ে উঠেছে। অনেকবার দুজনের চোখ মিলে যেত, দুজনেই চুপচাপ হেসে দিত, বিনা কথায়, যেন মনে মনে কথা বলছে। এরই মাঝে গল্পে আবার একটা ঝড় এলো, কারণ শহরে একটা পুরনো নাম আবার প্রতিধ্বনিত হতে শুরু করল, রিয়া। সেই মেয়েটি যে অর্জুনের জীবন ধ্বংস করেছিল। 7 বছর পর সে শহরে ফিরে এসেছিল। দামি গাড়ি, বড় হোটেলে থাকা, পুরনো কন্ট্যাক্টগুলো আবার সক্রিয় করা। তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, প্রিয়ার কোম্পানিতে অনুপ্রবেশ করা, তার প্রজেক্ট দখল করা এবং অর্জুনকে আবার দুর্বল করা। সে সবার আগে অর্জুনের ব্যাপারে খোঁজখবর নিল। সে জানতে পারল যে অর্জুন এখন প্রিয়ার কোম্পানিতে একজন বড় অফিসার হয়ে গেছে। এটা শুনতেই তার ঠোঁটে বিষাক্ত হাসি ছড়িয়ে পড়ল। সে বলল, বাহ, এবার খেলা আরও মজাদার হবে। সে তার পুরনো সঙ্গী করণকে ডাকল, যে এখন একজন বড় প্রপার্টি মাফিয়া হয়ে গিয়েছিল। রিয়া তাকে বলল, আমার প্রিয়ার কোম্পানির সমস্ত গোপন তথ্য চাই, তার প্রজেক্ট, তার দুর্বলতা। করণ হাসতে হাসতে বলল, টাকা দাও, সব মিলবে। ওদিকে অর্জুনের একটুও ধারণা ছিল না যে তার জীবনে আবার ঝড় আসতে চলেছে। সে পুরো মন দিয়ে প্রজেক্টে লেগেছিল। তার একটাই স্বপ্ন ছিল, নিজেকে প্রমাণ করা, প্রিয়াকে দেখানো যে সে আর সেই আগের মানুষটি নেই। কিন্তু ভাগ্য অন্যরকম খেলাই খেলতে চলেছিল। একদিন হঠাৎ প্রিয়ার অফিসে একটা বড় ইনভেস্টর মিটিং হলো। বড় বড় ব্যবসায়ীরা এলেন, মিডিয়াও ছিল। আর সেই মিটিংয়েই এক স্টাইলিশ নারীর এন্ট্রি হলো, সেই রিয়া। সবাই তাকে একজন বড় ইনভেস্টর হিসেবে চিনত। যেইমাত্র অর্জুন তাকে দেখল, তার পায়ের তলার মাটি সরে গেল, হাত কাঁপতে লাগল, বুক জোরে ধরফর করতে লাগল। সেই চেহারা যে তার জীবন বরবাদ করে দিয়েছিল। রিয়াও তাকে দেখল আর হালকা হাসি দিল, যেন বলছে, খেলা এখনও বাকি আছে। প্রিয়া দুজনকেই দেখছিল। সে দুজনের মাঝের অদ্ভুত নিস্তব্ধতা বুঝতে পারল। মিটিং শুরু হল। রিয়া খুব চালাকি করে ডিল রাখল, জয়েন্ট ভেঞ্চারের অফার, কোটি টাকার প্রজেক্ট। প্রিয়া প্রফেশনাল ছিল, সে সব শুনল, প্রশ্ন করল। কিন্তু অর্জুন ভেতর থেকে ভেঙে পড়ছিল। তার ভয় লাগছিল যে রিয়া আবার কোনো চাল না চেলে দেয়। মিটিং শেষ হল, লোকেরা বাইরে বেরোতে লাগল। রিয়া ইচ্ছে করে অর্জুনের কাছে এলো আর বলল, কেমন আছো জান? অনেক ওপরে পৌঁছে গেছ, ম্যাডামের ডান হাত হয়ে গেছ। অর্জুন রেগে গিয়ে বলল, আমার রাস্তা থেকে দূরে থাকো। রিয়া হেসে ফেলল আর বলল, রাস্তা? আরে জান, আমাদের ভাগ্য তো জোড়া। তাছাড়া তোমার বস তো খুব সুন্দরী, এখন কি ওর সাথেই সেট হয়ে গেছ? অর্জুন রেগে জ্বলে উঠল, বলল, মুখ সামলে কথা বলো, সে আমার সম্মান। রিয়ার চোখে হিংসা ভরে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে এবার সে প্রিয়াকেও শেষ করবে। সেই রাতেই সে করণকে ফোন করল আর বলল, খেলা শুরু করো, প্রিয়ার কোম্পানিকে নাড়িয়ে দাও। আর এখান থেকেই গল্পের সবচেয়ে বিপজ্জনক মোড় শুরু হল, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর কেরিয়ার সবকিছু বাজি রাখা হবে। রিয়া যেমনই করণকে ফোন করে খেলা শুরু করার ইশারা দিল, সেই রাত থেকেই প্রিয়ার কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল।
প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হলো যে প্রিয়ার প্রজেক্টে দুর্নীতি হয়েছে, শ্রমিকদের কম টাকা দেওয়া হচ্ছে, নিম্নমানের মাল মশলা ব্যবহার করা হচ্ছে। তারপর পরের দিনই কিছু নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে শুরু করল যে বিখ্যাত বিল্ডার প্রিয়া শর্মার ওপর দুর্নীতির অভিযোগ। অফিসের বাইরে মিডিয়ার ভিড় জমে গেল, ক্যামেরা, মাইক, প্রশ্নের বন্যা। প্রিয়া যেমনই অফিসে পৌঁছল, রিপোর্টাররা চিৎকার করতে লাগল, ম্যাডাম, সত্যিটা কি? আপনি জনগণের টাকা খেয়েছেন? আপনি কি পালাতে চলেছেন? কিন্তু প্রিয়া নিজেকে সামলাল, মাথা উঁচু রেখে ভেতরে চলে গেল। অফিসের ভেতরেও হইচই পড়ে গিয়েছিল। ইনভেস্টররা ফোন করছিল, ব্যাংক থেকে নোটিশ আসছিল, কর্মচারীরা ভয় পেয়ে গিয়েছিল। সেই সময় অর্জুন তার কেবিনে পৌঁছল আর বলল, ম্যাডাম, এসব রিয়ার চাল, ও আমাদের ফাঁসাতে চায়। প্রিয়া দীর্ঘশ্বাস নিল এবং বলল, আমি জানি, কিন্তু এখন আমাদের ঘাবড়ালে চলবে না, সত্য আমাদের সাথে আছে। সে সঙ্গে সঙ্গে তার লিগ্যাল টিম, সিএ আর অডিটরদের ডাকল। সারা রাত ধরে ফাইল খোঁজা শুরু হলো, ব্যাংকের স্টেটমেন্ট চেক করা হলো, প্রতিটি লেনদেনের হিসেব বের করা হলো। অর্জুনও তার সাথে বসে থাকল, কফি এনে দিতে থাকল, ফাইল সামলাতে থাকল, যেন পুরনো দিনগুলো ফিরে এসেছিল যখন তারা দুজন একসাথে বসে স্বপ্ন দেখত। কিন্তু এখন স্বপ্নের জায়গায় যুদ্ধ ছিল। পরের দিন সকালে হঠাৎ অফিসে পুলিশ চলে এলো। কেউ ভুয়ো অভিযোগ দায়ের করেছিল। পুলিশ প্রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেল। অফিসে হাহাকার পড়ে গেল, কর্মচারীরা কাঁদতে লাগল। কিন্তু প্রিয়া সবাইকে শান্ত করল আর বলল, ভয়ের কোনো কারণ নেই, আমি সত্যের পক্ষে আছি। থানায় জিজ্ঞাসাবাদ শুরু হলো, প্রতিটি কাগজে সন্দেহ, প্রতিটি সইয়ে প্রশ্ন। প্রিয়া শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিতে থাকল। তখনই অর্জুনের মনে পড়ল যে একবার নেশার ঘোরে রিয়া তাকে বলেছিল যে সে প্রিয়ার অ্যাকাউন্টে ভুয়া এন্ট্রি ঢুকিয়ে দিয়েছিল। অর্জুনের ভেতরে আগুন জ্বলে উঠল। সে সঙ্গে সঙ্গে তার পুরনো মেন্টর রাজেন্দ্র শর্মাকে ফোন করল, যিনি এখন অসুস্থ থাকতেন। সব কথা জানাল। রাজেন্দ্র বললেন, বাবা, আমার কাছে একটা গোপন ফাইল আছে যাতে কোম্পানির সমস্ত পুরনো লেনদেনের ব্যাকআপ আছে। ওই ফাইলটাই এই মামলাটা ঘুরিয়ে দিতে পারে। অর্জুন ছুটতে ছুটতে রাজেন্দ্রর বাড়ি পৌঁছল, কাঁপা হাতে ফাইল নিল আর সোজা থানায় পৌঁছল। সেখানে সে ইন্সপেক্টরকে সমস্ত প্রমাণ দিল, ব্যাংকের স্টেটমেন্ট, মেইলের রেকর্ড আর একটা সিসিটিভি ফুটেজ, যাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ভুয়া এন্ট্রিগুলো করণের অফিস থেকেই করা হয়েছিল। পুলিশের মনোভাব সঙ্গে সঙ্গেই বদলে গেল। করণকে ডাকা হলো। প্রথমে সে অস্বীকার করল, কিন্তু প্রমাণ যখন সামনে এলো তখন সে ভেঙে পড়ল এবং স্বীকার করে নিল যে রিয়া টাকা দিয়ে এসব করিয়েছে। তার উদ্দেশ্য ছিল প্রিয়াকে বদনাম করে কোম্পানিটা সস্তায় কিনে নেওয়া। পুলিশ সাথে সাথেই রিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে দিল, কিন্তু ততক্ষণে সে শহর ছেড়ে দিয়েছিল। খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ল যে প্রিয়া নির্দোষ এবং এই দুর্নীতির পেছনে রিয়া আছে। মানুষ এবার প্রিয়ার সমর্থনে নেমে এলো। অফিসের বাইরে ফুলের মালা, কর্মচারীরা খুশি, ইনভেস্টররা ফিরে এলো, কোম্পানি আবার সামলে নিল। সেই রাতে প্রিয়ার অফিসে বৃষ্টির মধ্যে হঠাৎ দারোয়ান এলো আর বলল, ম্যাডাম, একজন নারী জোর করে ভেতরে আসছে, নিজের নাম রিয়া বলছে। কয়েক সেকেন্ড পর দরজা খুলল আর সামনে দাঁড়িয়েছিল রিয়া, ক্লান্ত কিন্তু চোখে সেই বিষ। বলল, বাহ, কি সিন, এক্স হাজব্যান্ড আর এক্স ওয়াইফ আবার একসাথে, ভাগ্যটাও দারুণ। অর্জুন রাগে এগিয়ে গেল, কিন্তু প্রিয়া তাকে থামিয়ে দিল। সে শান্ত থাকল আর বলল, রিয়া, তোমার খেলা শেষ হয়ে গেছে, পুলিশ তোমাকে খুঁজছে। রিয়া হেসে ফেলল আর বলল, পুলিশ আমার কিছুই করতে পারবে না, আমি সব সেট করে রেখেছি। আর তাছাড়া আমি খালি হাতে আসিনি। সে ব্যাগ থেকে কিছু ভুয়া কাগজ বের করল আর বলল, যদি আমাকে 5 কোটি টাকা না দেওয়া হয় তবে কাল এসব মিডিয়ায় যাবে আর তোমার কেরিয়ার আবার শেষ হয়ে যাবে। প্রিয়া দীর্ঘশ্বাস নিল এবং বলল, তুমি এখনও শুধরাওনি, টাকার জন্যে তুমি সবকিছু বিক্রি করে দিতে পারো। রিয়া চিৎকার করে বলল, হ্যাঁ, কারণ টাকাই সবকিছু। আমি অর্জুনকে এজন্যই বিয়ে করেছিলাম, আমার ওর সম্পত্তি চাইছিল। অর্জুনের রক্ত টক বক করে ফুটতে লাগল। সে চিৎকার করে উঠল, তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছ, আমার মা বাবাকে রাস্তায় এনে দাঁড় করিয়েছ, আর আজও তোমার কোনো লজ্জা নেই। তখনই বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ এলো। রিয়া ঘাবড়ে গেল আর পালাতে গেল, কিন্তু গেটে পুলিশ দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর বলল, রিয়া শর্মা, তুমি অ্যারেস্ট, তোমার বিরুদ্ধে জালিয়াতি এবং ষড়যন্ত্রের মামলা আছে। রিয়া পেছন ফিরে প্রিয়াকে দেখল, চোখে ঘৃণা, কিন্তু কিছুই বলল না। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। করিডোরে তার চিৎকার প্রতিধ্বনিত হতে থাকল। অন্যদিকে অর্জুন চেয়ারে বসে পড়ল, যেন তার বুক থেকে একটা ভারী বোঝা নেমে গেল। প্রিয়া তার কাছে এলো, কাঁধে হাত রাখল আর বলল, এবার সব শেষ হয়ে গেল। অর্জুন চোখ তুলে দেখল আর বলল, না, এবার আমার জীবনের নতুন শুরু।
কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। বাইরে বৃষ্টি বেড়ে গেল। সেই মুহূর্তেই অর্জুন ধীরে ধীরে বলল, প্রিয়া, আমি জানি আমি তোমাকে ফিরে পাওয়ার যোগ্য নই, কিন্তু আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি। প্রিয়ার চোখ ভিজে এলো। সে অনেক কষ্টে নিজেকে সামলাল আর বলল, ভালোবাসা আজও আছে, মিথ্যে বলবো না, কিন্তু এখন আমাদের রাস্তা আলাদা। আমি তোমাকে চাই, কিন্তু নিজেকে তার চেয়েও বেশি চাই। আমি সেই মেয়েটিতে আর ফিরে যেতে চাই না যে কথায় কথায় কাঁদত। অর্জুন মাথা নিচু করে নিল, বলল, আমি বুঝতে পারছি, আমি সব সময় তোমার সাথে থাকব। ছায়া হয়ে প্রিয়া হেসে দিল, বলল, এটুকুই যথেষ্ট। কয়েক মাস পর সেই রাস্তাতেই উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যেখানে একসময় অর্জুন শ্রমিক কাজ করত। প্রিয়া ফিতে কাটতে এসেছিল। অর্জুন তার পাশেই দাঁড়িয়েছিল। মিডিয়া জিজ্ঞেস করল, ম্যাডাম, এই রাস্তাটা আপনার কাছে এতটা বিশেষ কেন? প্রিয়া হেসে বলল, কারণ এখান থেকেই আমাদের জীবন বদলে গিয়েছিল। আজ এই রাস্তাই আমাদের গন্তব্যে নিয়ে এসেছে। অর্জুন তার দিকে তাকাল। দুজনের চোখেই ভালোবাসাও ছিল আর সম্মানও ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। দুজনেই আলাদা ছিল, কিন্তু মন থেকে যুক্ত ছিল। আর এখানেই গল্পটা শেষ হয় না, বরং একটা নতুন শুরু হয়, যেখানে প্রতিশোধের জায়গায় ক্ষমা জিতে যায়, যেখানে একজন শ্রমিক আবার রাজা হয়ে ওঠে, কিন্তু এবার কোনো অহংকার ছাড়া, শুধুই একজন মানুষ হয়ে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। অর্জুনের সম্পর্কে আপনাদের কি মতামত, কমেন্ট লিখে অবশ্যই জানাবেন। গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার একটা নতুন এবং মজাদার গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।